সুবিন ভাবনায় পড়ে গেলেন। খানিক আগেই তো বললো যে হেঁটে আসছে, এখন আবার বলছে যে গাড়িতে আসছে। গাড়ি পেল কই? ভাবনা চিন্তা বাদ দিয়ে বাইরে থেকে ইয়ঞ্জনের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন যে ইমাম সাহেব পৌঁছে গেছে প্রায়। ইয়ঞ্জন তের পাশেই বসেছিলেন, অন্য পাশে জেনে বসেছিলেন এতক্ষণ। ইমামের আসার কথা শুনে তিনি তের পাশ থেকে উঠে গিয়ে কাইকে বসতে দিলেন। ইয়ঞ্জনও উঠে দাঁড়ালেন, তারপর দেয়ালের কাছে গিয়ে জেনের পাশে দাঁড়ালেন। কাই একবার চোরা চোখে তের কান্নারত চেহারার দিকে তাকিয়ে ওর হাতটা ধরতে গেল। হাতে স্পর্শ করা মাত্রই তে এক ঝটকায় ওর হাত ছড়িয়ে দিয়ে গর্জে উঠে বলল, মোটেই আমাকে ছোবেন না আপনি। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এখনো সময় আছে। নইলে আমার জাঙ্কুক যদি একবার জানতে পারে আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন, তাহলে আপনাকে মেরে মাটিতে পুঁতে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। সাবধান হয়ে যান। তের এমন কথা ইয়ঞ্জন ফুঁসে উঠে বললেন, সে জঙ্গলি জানতে পারলে তো তোর ফোন তো তুই আর পাবি না। বিয়ের পরপরই তোর পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হবে, আর একবার ইতালি চলে গেলে এই জীবনে আর জাঙ্কুকের মুখ দেখতে পাবি না। কাইয়ের সাথেই তোর থাকা লাগবে সারা জীবন। আর পালাবি তুই বিয়ের পর, সেটাও হবে না। শিকল দিয়ে বেঁধে রাখতে বলবো তোকে। মানুষের সাথে ওনার বিয়ে দিচ্ছি, তাতে ওনার হচ্ছে না। ওনার জানোয়ার লাগবে, বেয়াদব কোথাকার। তে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কান্নারত অবস্থায় উচ্চস্বরে বলে উঠল, তোমার মতো মা যেন আর কারো না হয়। আমি নাকি তোমার কত আদরের মেয়ে, আর সেই আদরের মেয়ের সাথে তুমি এরকম করছো। যেদিন আমাকে চিরতরে হারিয়ে ফেলবা সেদিন বুঝবা তুমি, সেদিন আমাকে জোর করে বিয়ে দেওয়ার মূল্য দিবা তুমি। এই কাই যদি আমাকে ছোঁয় তবে আমি ওকে খুন করবো বলে দিলাম। ইয়ঞ্জন দাঁতের দাঁত চেপে আবারও সাপাটে চড় মারলেন দের গালে। ফুপিয়ে কেঁদে উঠল ও। সুবিন বাহিরেই দাঁড়িয়েছিলেন রাস্তার দিকে তাকিয়ে। সেই মুহূর্তে রাস্তার অপর থেকে বাইরের দিকে একটা কালো গাড়িকে মোড় ঘুরতে দেখলেন তিনি। ঝাপসা আলোয় চোখ খুঁজকে বোঝার চেষ্টা করলেন সেটা কার গাড়ি। কয়েক সেকেন্ডের ভিতরে এই গাড়িটাকে চিনে ফেললেন তিনি। আর চেনা মাত্রই গলা শুকিয়ে গেল তার, চোখের পলক পড়লো না যেন আর। জাঙ্কুকে তো রাতে এখানে কেন? ওকে কি কেউ জানিয়ে দিল তের বিয়ের ব্যাপারে? জানলেও কে জানাবে? তের কাছে তো ফোন নেই, তাহলে কে জানাবে? জাঙ্কুকের গাড়িটা এগিয়ে এসে গেটের কাছে হর্ন দিতেই যন্ত্রের মতো গিয়ে গেটটা খুলে দিলেন সুবিন। জাঙ্কুক গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো। গাড়িটা একপাশে পার্ক করে দরজা খুলে বের হলো জাঙ্কুক। তারপরেই পেছন থেকে জিহব নেমে এসে হুজুরের পাশে দরজা খুলে দিলে হুজুর নামলো। জাঙ্কুক ধীর পায়ে হেঁটে সুবিনের সামনে গিয়ে দাঁড়ালেন। নিজের থেকে হাফ ফিট উঁচু জাঙ্কুকের দিকে মুখ উঁচু করে তাকালেন তিনি। একবার ঢোক গিললেন শব্দ করে। জাঙ্কুক সুবিনের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমাকে না জানিয়ে আমারই হবু বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছেন? বিষয়টা আমি মোটেও ভালো চোখে দেখছি না মামা। সুবিন জাঙ্কুকের থেকে চোখ নামিয়ে নিলেন। অনুশোচনা হচ্ছে ওনার। স্ত্রী সন্তানের কথায় মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে রাজি হয়েছেন তিনি। দোটানায় পরে স্রোতের সাথে তাল মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু মন সায় দিচ্ছিল না তার। আর এখন জাঙ্কুক চলে আসায় পরিস্থিতি বেকায়দা হয়ে গেছে আরো। সুবিনকে এইভাবে চুপ থাকতে দেখে জাঙ্কুক আবারও বলে উঠল, এই কোথায়? সুবিন মুখ দিয়ে কোনো কথা বললেন না, বাইরে থেকে শুধু তের রুমের দিকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। জাঙ্কুক জিহপার ইমাম সাহেবকে ইশারায় আসতে বলে নিজের ভেতরে চলে গেল। তের গা ঘেঁষে বসে আছে কাই, বারবার তের দিকে তাকাচ্ছে ও। একবার শুধু বিয়েটা হয়ে যাক, এই মেয়েকে কি করে টাইট করতে হয় তা ওর জানা আছে। এমনিতেই রাত অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। ওই সুন্দর দেহটা উপভোগ না করা পর্যন্ত ওর মাথা ঠান্ডা হবে না। কিন্তু এ যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, রুমের ভেতরেও তো উদ্ধার করে ফেলবে। কাই মনে মনে হাসলো। বেঁধে ফেলবে ওর মুখ হাত পা সব, তারপর ইচ্ছে মতো উপভোগ করবে ও। দিয়ে চিৎকার নড়াচড়া ছোড়াছুড়ি কিছুই করতে পারবে না। উফ, ভাবতেই ওর গায়ের ভিতর শিরশির করছে। তের নাক টানছে থেকে থেকে, ফুপিয়ে উঠছে মাঝে মাঝে, মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে মাঝে মাঝে, যেন মায়ের ওর ওপর একটিবারের জন্য হলেও একটু দয়া হয় আর এই বিয়ে থামিয়ে দেয়। কিন্তু ইয়ঞ্জনের চোখ মুখের কোনো পরিবর্তন নেই। আগের মতোই কর্কশ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বাইরে কতগুলো পায়ের শব্দ শুনে ইয়ঞ্জন বুঝে গেলেন ইমাম সাহেব এসে গেছে। পায়ের শব্দ তেও শুনলো। মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠলো ও। এইবার বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়লো। তারপর কান্নারত অবস্থাতেই মিনতি করলো, আমার এমন সর্বনাশ করো না মা, আমাকে বিয়ে দিও না তুমি ওই লুচ্চার সাথে মা, দয়া করো, আমি মরে যাবো জাঙ্কুককে ছাড়া। মা দয়া করো, আমাকে আমাকে বিয়ে দিও না ওর সাথে মা গো। ইয়ঞ্জনের মন গলল না মেয়ের কথায়। তির্যক চাহনি দিয়ে তিনি বললেন, কান্নাকাটি বাদ দিয়ে শান্ত হয়ে বস। জাঙ্কুকের নামও মুখে নিবি না তুই। বিয়ে তোর কাইকেই করা লাগবে, যে কোনো মূল্যে, নইলে তোর কপালে দুঃখ আছে। ঠিক এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর এসে পুরো রুমের ভেতর ছড়িয়ে পড়লো, দুঃখ তো আপনার কপালে আছে মামি।
দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল জাঙ্কুক। ইয়ঞ্জন চমকে তাকালেন সেদিকে। মাথা ছাড়া আপাদমস্তক কালো পোশাকে আবৃত জাঙ্কুক যেন তার একটা কথা দিয়ে পুরো রুমের পরিবেশটাই বরফ শীতল করে ফেললো। এমন দানবাকার কাউকে এইভাবে ঘরের ভেতর দেখে কাই ভরকে গেল। বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। ইয়ঞ্জন জাঙ্কুককে চিনতে পারা মাত্রই দেয়াল ছেড়ে দ্রুত পায়ে তের খাটের পেছনের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়লো। বোনকে এইভাবে ভয় পেয়ে সরে যেতে দেখে জেনিও তাড়াতাড়ি বোনের কাছে গিয়ে দাঁড়ালেন। কাই খায়ার এমন ভীত চেহারা দেখে অপ্রস্তুত হয়ে গেল, বুঝে উঠতে পারলো না কি হচ্ছে। এমন অসহায় একটা মুহূর্তে দিশাহারাতে জাঙ্কুকের হঠাৎ আগমনে যেন প্রাণ ফিরে পেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে হাউমাউ করে জড়িয়ে ধরলো ও জাঙ্কুককে। শরীরের সমস্ত শক্তি দিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে ও, যেন ছেড়ে দিলে জীবনের শেষ অবলম্বনটা হারিয়ে ফেলবে ও। জাঙ্কুকও তেকে নিজের সাথে মিশিয়ে নিল একেবারে। তে ফুপিয়ে উঠে বলল, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আপনি এসেছেন, আমাকে নিয়ে যান এখান থেকে। এরা আমার সাথে অমানুষের মতো আচরণ করছে, আমাকে ওই অসভ্যটার সাথে বিয়ে দিতে চাইছে ওরা। আমি বাঁচবো না আপনাকে ছাড়া, নিয়ে যান আপনি আমাকে এখান থেকে, নিয়ে যান। জাঙ্কুক তের মুখটা উঠিয়ে চোখ থেকে পানি মুছিয়ে দিতে দিতে নরম গলায় বলল, কান্না থামা, আমি এসে গেছি। এখন কারো বাপের ক্ষমতা নেই তোর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার। তোর গায়ে করা প্রতিটা আঘাতের পাই টু পাই হিসাব নেব আমি। চোখের পানি মোছা শেষ হলে তের বাম গালে চোখ পড়লো জাঙ্কুকের। গালটা লাল হয়ে আছে, কয়েকটা আঙুলের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে গালে। হঠাৎ করেই টান দিয়ে নিজের চোখের সানগ্লাসটা খুলে ফেললো জাঙ্কুক। ফোপাতে থাকা তের বাম গালটা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করলো ও কিছুক্ষণ, আর তারপরে ইয়ঞ্জনের দিকে তাকালো। ইয়ঞ্জন জাঙ্কুকের এমন ধ্বংসাত্মক দৃষ্টি দেখে জমে গেল একেবারে। ইয়ঞ্জনের পাশে থাকা জেনি আর বিছানার অন্য প্রান্তে দাঁড়ানো কাই জাঙ্কুকের ধূসর সবুজ রঙা জলজলে চোখ দুইটা দেখে স্থির হয়ে গেলেন। জাঙ্কুক ইয়ঞ্জনের চোখের দিকে দৃষ্টি রেখে মুখের মাস্ক খুলে তের বাম গালে চুমু খেলো। একটা বারের জন্য ইয়ঞ্জনের দিক থেকে চোখ ফেরালো না ও। সন্ধ্যা থেকে এই পর্যন্ত বারংবার অত্যাচারিত হওয়া বাম গালে জাঙ্কুকের এমন ভালোবাসার পরশ পেয়ে ফুপিয়ে কান্না করে উঠল তে। জাঙ্কুক তের হাতটা ধরা ইয়ঞ্জনের দিকে আরেকবার কঠিন দৃষ্টি দিয়ে মাস্কটা খুলে দিয়ে চোখের সানগ্লাসটা লাগিয়ে বাইরে বেরিয়ে গেল। সুবিন এতক্ষণ সোফাতেই বসেছিলেন, তার দুই পাশে জিহুপ আর ইমাম সাহেব বসা। জিহুপ মাঝে মাঝে মামার সাথে টুকটাক কথা বলছে। জাঙ্কুক তের হাত ধরে নিয়ে এসে বসে পড়ল সুবিনের বিপরীত পাশের সোফায়। তারপর সুবিনকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, মামা আপনি কি করতে যাচ্ছিলেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? খোঁজ খবর না নিয়ে না জেনে শুনে তেকে আপনি ওই কাই নামক অসভ্যটার হাতে তুলে দিতে চাচ্ছিলেন। এই আপনার পিতৃত্বের পরিচয়, তার ওপর তে আমার বাগদত্তা। আপনি জানেন কায়ের সম্পর্কে কিছু? ধারণা আছে আপনার ওর সম্পর্কে কিছু? আপনি জানেন ও বাড়ি গিয়ে মদ খেয়ে পতিতাদের কোলে শুয়ে থাকে রোজ রাতে? জানেন আপনি এইরকম চারিত্রিক পতন ঘটা কারোর সাথে আপনি কিভাবে আপনার মেয়ের লাইফ জুড়ে দেওয়ার চিন্তা করেন, যেখানে সে অন্য কারো বাগদত্তা? ইটস এ সেম, টোটাল সেম। তে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। সুবিন নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ পড়ার ভয়ে মাথা তুলছেন না তিনি। ঘটনায় পরে খুব বড় ধরনের ভুল করেছেন তিনি। স্ত্রী সন্তানের ম্যানিপুলেশনে পরে তিনি পিতার দায়িত্ব পালনে অবহেলা করেছেন অনেক। কাই চরিত্রহীন জানার পরও মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছেন, এরকমটা তো তিনি চাননি। তের বলা প্রতিটা কথা এগুলো তার কানে বাজছে। তের সেই আকুতি ভরা চিৎকারগুলো মনে পড়লেই বুকটা ওনার কেঁপে উঠছে। জাঙ্কুক আশাতে উনি যে স্বস্তি ফিরে পেয়েছেন। সুবিনের এমন নিরাপত্তাতে জাঙ্কুক নিজের কঠিন গলাটা যথাসম্ভব নরম করে বলল, বিয়ের কাজ শুরু করার অনুমতি দিন মামা, আর বাকিদের ডাকুন। এই ঝামেলা আমি আজকে শেষ করে দিতে চাই। আমার হবু স্ত্রীকে আমার এই অগোচরে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দেওয়ার মূল্য বুঝিয়ে দেব আমি সবাইকে। দ্রুত ডাকুন সবাইকে। সুবিন ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিতে ইশারা দিয়ে তের রুমের দিকে এগোলেন নিরঞ্জন সহ বাকিদের ডাকতে। ইমাম সাহেব চুপসে গেছেন। শক্ত সামর্থ্য সুবিনকে এই দানবকা ছেলেটার সামনে মিলিয়ে যেতে দেখে তার বুঝতে বাকি রইল না যে এ খুব কঠিন জিনিস। তিনি রেজিস্টার খাতাটা বের করতে লাগলেন। সুবিন বাকিদের ডেকে ফিরে এসে আবার নিজের জায়গায় বসলেন। ওনার পেছন পেছন নিরঞ্জন এলেন। সুবিনের পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি। জেনি এলে জাঙ্কুক তের পাশে জেনিকে বসতে ইশারা করলো। জেনি যন্ত্রের মতো বসে পড়লেন তের পাশে। কাই এদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল সোফার পাশে। ইমাম সাহেব জাঙ্কুকের থেকে জাঙ্কুকের পুরো নাম আর বাবার নাম নিলেন। তারপর সুবিনের থেকে তের পুরো নাম আর সুবিনের পুরো নাম নিলেন। এরপর সুবিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, দিনমোহর কত হবে? জাঙ্কুক এ পাশ থেকে গমগমে কণ্ঠে বলে উঠল, গয়না সহ 50 লাখ। এই মুহূর্তে আমার কাছে 5.5 লাখ আছে দেওয়ার মতো, বাকিটা বউ নিয়ে বাসায় ফিরে পরিশোধ করব। ইমাম সাহেব চোখ বড় বড় করে একবার জাঙ্কুকের দিকে তাকালেন। পরক্ষণে
সুবিনের দিকে আর একবার তাকালেন। পাশে বসা জেনির চিবুক নেমে গেল। সোফার অপর প্রান্তে দাঁড়ানো কাই অবিশ্বাস্য চোখে দেখতে লাগলো জাঙ্কুককে। এই আবার কোথাকার কোন হরিদাস ভাবতে লাগলো ও। বাকি তথ্যাদি লিখে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, সাক্ষী কারা হবেন? কারো উত্তর দেওয়ার আগে জাঙ্কুক ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, আমার পক্ষে সাক্ষী দিবেন আপনি আর আমার ভাই, আর তের পক্ষে থেকে দিবে জেনি খালা আর কাই। বলে কাইয়ের দিকে একবার তাকালো ও। জাঙ্কুকের মুখে নিজের নাম শুনে জেনি কেঁপে উঠলেন। কাই মনে মনে খেপে গেল ভীষণ। যেখানে ওর বিয়ে করার কথা ছিল সেখানে ও এখন মেয়ে পক্ষ থেকে সাক্ষী দেবে। ওর ক্ষমতা থাকলে এখনই এই ছেলেকে 2-4 ঘা বসিয়ে দিত ও। কিন্তু ওর ওই চোখ জোড়ার কথা মনে করে আর ইয়ঞ্জন খালার চুপ হয়ে যাওয়া দেখে আগানোর সাহস হলো না ওর। চুপচাপ যা হচ্ছে দেখে যেতে থাকলো। ইমাম সাহেব এবার উঠে এসে তের বিপরীতে রাখা সোফায় বসলেন। তারপর বিয়ে পড়ানো শুরু করলেন। হাজিরান মজলিসে 50 লক্ষ টাকা দেনমোহরে যশোর জেলার সদর থানার হৈবতপুর নিবাসী আরিমের বড় ছেলে জিয়ন জাঙ্কুকের সহিত তোমার বিবাহ দেওয়া হচ্ছে। তুমি কবুল? কবুল থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। উস্কো খুস্কো চুলে মুখে চয়ের ডাক নিয়ে নেতানো একটা সালোয়ার কামিজ পরিহিতাতেই তার সন্ধ্যা রাত থেকে কান্না করা ফোলা চোখ নিয়ে এখন কবুল বলে কারো বৈধ সম্পত্তি হতে চলেছে। এই মুহূর্তে পুরোটাই ওর কাছে যেন স্বপ্ন মনে হচ্ছে। হৃদযন্ত্রটা সাধারণের তুলনায় দ্রুত ধরাস করছে, কান মাথা গরম হতে শুরু করছে, পা দুইটা কেঁপে উঠেছে মাঝে মাঝে। দুই হাত দিয়ে নিজের কামিজের হাঁটুর উপরে থাকা অংশটা খামচে দিয়ে ধরে রাখলো ও। চোখ দুইটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে ও। তের গায়ের সাথে লেপটে বসা জাঙ্কুক প্রিয়তমার এমন অস্থিরতা টের পেতে নিজের হাতটা তের হাতের উপর রাখলো। জাঙ্কুকের এমন ভরসার ছোঁয়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল তে। ইমাম সাহেব আরো একবার বললেন, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। তে সবার অগোচরে বড় করে নিঃশ্বাস নিল, তারপর মৃদু স্বরে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তের মুখে কবুল শুনে জাঙ্কুক সুবিন দুজনের চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, সম্পূর্ণ দুজনের অগোচরে। পরপর আরো দুবার কবুল বলল তে। আর তারপরেই দুই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো ওর কল্লের উপর। এটা আনন্দ অশ্রু নাকি পরিজনকে ছেড়ে যাবার কান্না সেটা বুঝতো না তে নিজেও। ইমাম সাহেব রেজিস্টার পেপারটা এগিয়ে দিলেন ওর দিকে স্বাক্ষর করার জন্য। স্বাক্ষর করা হয়ে গেলে ইমাম সাহেব এবার জাঙ্কুকের দিকে ফিরে একইভাবে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেবের জিজ্ঞেস করা শেষ হতে না হতে জাঙ্কুক কবুল বলে দিল 3 বারই। ইমাম সাহেব মনে মনে হাসলেন। ছেলেগুলো বরাবর এরকমই হয়, কবুল বলতে দেরি করে না একটুও। কবুল বলে জাঙ্কুক নিজের পকেট থেকে কারো নীল রঙা একটা বক্স বের করলো। তারপর বাম হাতটা দিয়ে তের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বক্স থেকে বের করা স্নোফ্লেক ডিজাইনের ডায়মন্ড রিংটা পরিয়ে দিল ওর ডান হাতের অনামিকাতে। তে চোখেতে একবার মুখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের সেই মুহূর্তে তাকালো তার প্রিয়সের দিকে। দুজনের চোখাচোখি হতেই তে চোখ ফিরিয়ে দিল। এই মুহূর্ত থেকে ও জাঙ্কুকের কাগজে কলমে লিখে নেওয়ার সম্পত্তি, যার একমাত্র অধিপতি জাঙ্কুক নিজেই। হঠাৎ করে নিজের ভেতর অদ্ভুত এক শক্তিশালী সত্তাকে অনুভব করলো তে। কেউ আর চাইলেও ওর একটা পশমও স্পর্শ করতে পারবে না। তার জাঙ্কুক, তার স্বামী তার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে সর্বদাই। আংটি পরানো হয়ে গেলে ইমাম সাহেব বললেন, সাক্ষীরা এসে সই করুন এবার। জেনি আর কাই এসে তের পক্ষ থেকে স্বাক্ষর করলো, আর ইমাম সাহেব আর জিহক জাঙ্কুকের পক্ষ থেকে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে নীরবে সৃষ্টিকর্তার দরবারে মুনাজাত ধরলেন সবাই। পুরো বাড়িতে যেন হঠাৎ করে অদ্ভুত রকমের একটা শান্তি আবহাওয়া নেমে এলো। চারদিক নীরব হয়ে শীতল একটা পরিবেশের সৃষ্টি হলো। মুনাজাত শেষ করে জাঙ্কুক জিহকের হাতে ইমাম সাহেবের জন্য টাকা দিয়ে ইশারা করলো তাকে গেটে এগিয়ে দিয়ে আসার জন্য। জিহক ইমাম সাহেবকে নিয়ে মেন ডোর পার হয়ে বাহিরে যেতে জাঙ্কুক এক টান দিয়ে নিজের মাস্ক আর সানগ্লাস খুলে ফেললো। মাস্ক খুলতেই ওর ইস্পাত কঠিন মুখটা সবার দৃষ্টিগোচর হলো। এই অদ্ভুত দর্শনের অস্বাভাবিক সৌন্দর্যের অধিকারী পুরুষটাকে দেখে জেনি বেশ অবাকই হলেন। তখন তিনি দূর থেকে ভালোভাবে খেয়াল করেননি, এখন কাছ থেকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। জাঙ্কুক তের দিকে একবার দৃষ্টি দিয়ে তারপর কাইয়ের দিকে তীর্যক চোখে তাকালো। এরপর বজ্র কণ্ঠে বলে উঠল, সুবিন মামা আর জেনি খালা, আপনারা দুজন নিজেদের রুমে যান। বাইরে যাই হয়ে যাক না কেন কেউ বের হবেন না। ইয়ঞ্জন মামি আর কাইয়ের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে। সুবিনের বুক কেঁপে উঠল। চৌকিতে একবার পেছনে দাঁড়িয়ে থাকা ইয়ঞ্জনের দিকে দেখলেন তিনি। ইয়ঞ্জনের মুখটা পাংশু হয়ে আছে, অসহায়ত্ব ফুটে উঠেছে চোখের মুখে। সুবিন আবার জাঙ্কুকের দিকে একবার তাকালো। সুবিনের দৃঢ় বিশ্বাস জাঙ্কুক কাইয়ের সাথে যাই করুক ইয়ঞ্জনকে কিছুই করবে না। জাঙ্কুকের দিকে আরো একবার বিশ্বাসী দৃষ্টি দিয়ে
দিয়ে সুবিন উঠলেন সোফা থেকে। স্বামীকে উঠে যেতে দেখে ইয়ঞ্জন ভয় পেলেন অনেক। এখন উনি কি করবেন? সুবিনকে উঠে যেতে দেখে জেনুও কয়েকবার কায়ের দিকে তাকিয়ে ইতস্তত করে উঠলেন সোফা থেকে। তারপর রুমে গিয়ে দুজনেই দরজা দিয়ে দিলেন। ওনারা চোখের আড়াল হতেই জাঙ্কুক ধাম করে বসা থেকে দাঁড়িয়ে গেল। ক্রোধান্বিত চোখে তাকিয়ে ধীরে ধীরে কায়ের দিকে এগোলো জাঙ্কুক। জাঙ্কুককে এভাবে আগাতে দেখে কাই ঠাই দাঁড়িয়ে গেছে। ভয়ে ওর পা সরছে না। কাইয়ের গা কাঁপা শুরু হলো ওর নিজের অজান্তেই। ঢোক গিলল একটা বড় করে। জাঙ্কুকের ওই জলজলে চোখ দুইটা থেকে চাইলেও যেন চোখ ফেরাতে পারছে না ও। কিসের এক আতঙ্ক গ্রাস করে ফেলেছে যেন ওকে। কিছুটা দূরে দাঁড়ানো ইয়ঞ্জন ভীত সন্তুষ্ট চাহনি নিয়ে জাঙ্কুকের গতিবিধি নজর রাখছে আর চোখে। জেনি ঘরের ভেতর থেকে দরজায় কান পেতে আছে। যদি কোনো অঘটন ঘটায় জাঙ্কুক তার জন্য। ফোনের থেকে শোনা জাঙ্কুকের কীর্তিকলাপের বিবরণের পর থেকেই ওনার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আর এখন খোঁজ শিকার তারই ছেলে। মনে মনে সৃষ্টিকর্তার কাছে আরজি জানাচ্ছেন যেন ছেলেটার কোনো বড়সড় ক্ষতি না হয়ে যায়। জাঙ্কুক কাইয়ের ঠিক সামনে গিয়ে শীতল দৃষ্টি দিল ওর চোখে। আর পর মুহূর্তেই চোয়াল শক্ত করে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে কাইয়ের নাক আর ঠোঁটের কোণে বরাবর ঘুষি মারলো একটা। জাঙ্কুকের ইস্পাত কঠিন হাতের ঘুষিটা সত্যি সত্যিই কাইয়ের কাছে লোহার হাতুড়ির বাড়ির মতো লাগলো। ছিটকে গিয়ে পেছনের দেয়ালের সাথে মাথায় বাড়ি খেলো ও। নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করছে ওর। ঠোঁট ফেটে গেছে এক পাশ থেকে। চারদিকে অন্ধকার দেখছে ও। জীবনে কখনো এরকম আঘাত কারো কাছ থেকে পেয়েছে কিনা মনে পড়ে না ওর। আজ জাঙ্কুকের এক ঘুষি খেয়ে মাথার ভেতর বন বন করে ঘুরছে যেন। কাইয়ের নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত আসতে দেখে ভড়কে গেলেন নিয়ন্ত্রণ। আতঙ্কে হতবাক হয়ে একবার তাকালেন তিনি জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এখনো তার শকুনের দৃষ্টি দিয়ে কাইয়ের দিকেই তাকিয়ে আছে, ওর স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। কাই নিজেকে একটু ধাতস্থ করে নিতে জাঙ্কুক তড়িৎ গতিতে ওর কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে উঁচু করলো ওকে। আর এরপরেই এক হাত দিয়ে কাইয়ের গলা ধরেই শূন্যে তুলে ধরলো। মেঝে থেকে 2 ইঞ্চি উপরে জাঙ্কুকের এক হাতের মুঠির ভেতর শুধুমাত্র গলার অবলম্বনে ঝুলে রইল কাই। জাঙ্কুকের পেশিবহুল হাতের চাপে কাই ছটফট করতে শুরু করলো। চোখ মুখ উল্টে যেতে শুরু করলো ওর। জিহ্বা বেরিয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ক্রমে। নাকের রক্ত মুখের লালা সব এক হয়ে পড়তে লাগলো ওর মুখ বেয়ে। কিন্তু সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই জাঙ্কুকের। ও দাঁতে দাঁত চেপে কাইয়ের এই ফুলে ওঠা বাঁচার আকুতিপূর্ণ মুখটা ভীষণ উপভোগ করছে। এক পৈশাচিক আনন্দ ওর শরীরে আলোড়ন সৃষ্টি করছে। কাই কয়েকবার হাত দিয়ে জাঙ্কুকের হাতখানাকে গলা থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি ব্যর্থ হলো ও। ইয়ঞ্জন কাইয়ের এমন অবস্থা দেখে উচ্চস্বরে কেঁদে উঠে তেয়ের দিকে তাকালেন একবার সাহায্য পাবার আশায়। হতভম্ব তে তাড়াতাড়ি উঠে গিয়ে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে মিনতি করে বলল, ওকে ছেড়ে দিন, নইলে মরে যাবে ও। ছেড়ে দিন প্লিজ, ওর কিছু হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। ছেড়ে দিন ওকে। ইয়ঞ্জন সমানে কেঁদেই যাচ্ছে। জেনি বাহিরে একটু হুটোপুটি শুনে ভয় পেয়ে গেলেন, কিন্তু দরজা খোলার সাহস করলেন না। কান পেতে রইলেন আর চোখ বুজে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকলেন যেন কোনো অঘটন না ঘটে। তে বলার পরও জাঙ্কুক ছাড়লো না কাইকে। আরো কিছুক্ষণ ওভাবেই মাটি থেকে উঁচু করে রাখলো ওকে। আর তারপরেই ধাম করে ছেড়ে দিল। শব্দ করে মেঝেতে আছড়ে পড়লো কাই। ছাড়া পেয়ে নিজের গলায় হাত দিয়ে হাফসাফ করতে লাগলো ও। মৃত্যুর কাছাকাছি গিয়েও যেন ফিরে আসলো ও। ইয়ঞ্জন অবিশ্বাস্য চোখে জাঙ্কুকের কঠিন মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন। ভীত সন্তুষ্ট হয়ে সামনে থাকা সোফার অপরের অংশ হাত দিয়ে খামচে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। জাঙ্কুক সেখানে স্থির হয়ে দাঁড়ানো অবস্থাতেই মাথা ঘুরিয়ে ইয়ঞ্জনের দিকে তাকালো। ইয়ঞ্জন ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। তে পেছন থেকে জড়িয়ে ধরে আছে জাঙ্কুককে, যেন জাঙ্কুক মায়ের দিকে ভুলেও না আগায়। জাঙ্কুক সত্যিই আগালো না। ওখানে দাঁড়িয়ে ইয়ঞ্জনের উদ্দেশ্যে বজ্র কঠিন কণ্ঠে বলে উঠল, আপনাকে বলেছিলাম আমার বাগদত্তার চলে যেন আমি আর কোনো আঘাতের চিহ্ন না দেখি। এরপরও আপনি ওর গায়ে হাত তুলেছেন কেন? জবাব দিন এই মুহূর্তে। ইয়ঞ্জন কোনো কথা বললেন না। ফ্যালফাল করে তাকিয়ে থেকে চোখের পানি ফেললেন শুধু। ইয়ঞ্জনের নিরাপত্তায় জাঙ্কুক দাঁত মুখ খিচিয়ে বলল, কে কে বলা আপনার প্রতিটা কথা শুনেছি আমি, আর ওই কুকুরটার বলা প্রতিটা কথাও। কে কে বলেছে সব শুনেছি আমি। আপনি যদি তের মা না হতেন তাহলে এই মুহূর্তে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম আমি। হ্যাঁ, ওর মানুষে হবে না, জানোয়ার লাগবে। মানুষরূপী জানোয়ারের সাথে আপনার যদি ওর বিয়ে দিতে আপত্তি না হয়, তাহলে আমি জানোয়ারের সাথে বিয়ে দিতে আপনার এত কিসের আপত্তি? আজ থেকে তে আমার স্ত্রী। আপনাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। তবে আমি বেঁচে থাকাকালীন তে যতদিন এই বাড়িতে এসে থাকবে ততদিন আপনি ওকে যদি সামান্য কোনো আঘাত করেন,
হোক সেটা ফিজিক্যাল আর মেন্টাল, আমি আপনাকে সেদিন আর ছেড়ে দেব না, মাইন্ড ইট। তে পেছন থেকে জাঙ্কুককে আরো জোরে আঁকড়ে ধরে বলল, চুপ করুন আপনি, পায়ে ধরি আপনার, থামুন এবার, বিয়ে তো হয়েই গেছে, কোনো ঝামেলা নেই আর, আর কিছু করবেন না আপনি প্লিজ। জাঙ্কুক ইয়ঞ্জনের দিকে তখনও চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ইয়ঞ্জন চোখ নামিয়ে ফেললেন। জাঙ্কুকের ওই অগ্নি চক্ষুতে তাকিয়ে থাকতে পারলেন না তিনি। চোখ দুইটা বন্ধ করে কিছুক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো জাঙ্কুক, কিন্তু পারল না। তের হাত দুইটা ধীরে ধীরে নিজের থেকে ছাড়িয়ে নিল ও, আর তারপরেই তে কিছু বুঝে ওঠার আগে বিদ্যুৎ গতিতে গিয়ে ফ্লোরে বসা কায়ের গলা ধরে পেছন দিকে ঘুরিয়ে হাসকা টানে নিজের কাছে টেনে আনলো জাঙ্কুক। আর তারপর ওর গলা চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, খুব আদর করার ইচ্ছে না তোর? তেকে আদর করে আমার এক্সিস্টেন্স ভরিয়ে দিবি তুই? খুব শখ না অন্যের বউকে আদর করার? তোর শখ আমি আজ মিটিয়ে দিব চিরতরে। বলে কায়ের ডান হাতটা হ্যাসকা টেনে পেছন দিকে নিয়ে মুছড়ে দিল জাঙ্কুক। কলার বনে খট করে শব্দ হয়ে উঠল ওর। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল কাই। তে দ্রুত গিয়ে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরলো আবার। ওর কালো সুটের বোতামের স্থানটা দুই হাতে মুঠ করে সরিয়ে নিয়ে আসতে চাইলো কায়ের থেকে। ছেড়ে দিন ওকে প্লিজ, মরে যাবে ও, ওর মা আছে এখানে, ছেড়ে দিন প্লিজ। খালার ছেলের কিছু হলে খালা বাঁচবে না, ছেড়ে দিন ওকে দয়া করে, ছেড়ে দিন। এদিকে ছেলের চিৎকার শুনে জেনি আর রুমে থাকতে পারলেন না। দ্রুত পায়ে দরজার লক খুলে দ্রুত বাইরে এলেন। এ পাশ থেকে সুবিনা বাইরে বেরিয়ে এলেন। ছেলের এমন অবস্থা দেখে জেনি উচ্চস্বরে কেঁদে উঠলেন। জাঙ্কুকের উদ্দেশ্যে মিনতি করে বললেন, ছেড়ে দাও আমার ছেলেকে, ও আর কখনো তেকে কিছু বলবে না, ও আর কখনো তের দিকে ফিরেও তাকাবে না, যত দ্রুত সম্ভব ইতালি চলে যাবে ও, ছেড়ে দাও আমার ছেলেকে তুমি। কিন্তু কারো কথায় জাঙ্কুকের কোনো ভ্রুক্ষেপ হলো না। ও একবার কাইয়ের হাতটা হ্যাসকা টান দিয়ে পেছনে নিয়ে এসে আবারও মুছড়ে ধরলো। কুকিয়ে উঠলো কাই। সুবিন তাড়াতাড়ি এগিয়ে এসে জাঙ্কুকের হাত থেকে কাইকে ছাড়ানোর চেষ্টা করলো। মিনতির সুরে বললেন, জাঙ্কুক বাবা, ছেড়ে দে ওকে, হাত ভেঙে যাবে ওর, ওকে ছেড়ে দে। ও দরকার হলে তোর কাছে মাপ চাইবে, তারপরও ছেড়ে দে তুই ওকে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে সুবিনের উদ্দেশ্যে বলল, মামা আপনার ধারণাই নেই এই কুকুরটা আমার তেকে কি কি বলেছে। ওর নোংরা কথা বলার শখ আমি মিটিয়ে দেবো একদম। সুবিন তের দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে জাঙ্কুককে থামাতে ইশারা করলো, কিন্তু জাঙ্কুক যে তের কথাও শুনছে না। সুবিন জাঙ্কুকের হাত থেকে কায়ের হাতের কবজি ছাড়ানোর চেষ্টা করতে করতে বললেন, ওর ভুল হয়ে গেছে জাঙ্কুক, ছেড়ে দে তুই ওকে, ও আর করবে না এমন, ছেড়ে দে বাপ। ওর ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে পুলিশ মামলায় পড়তে হবে, ছেড়ে দে ওকে। জাঙ্কুক কায়ের হাতটা ওই অবস্থাতেই আবার নিজের দিকে টান দিল। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আজ যদি আমার স্ত্রী আমাকে বাধা না দিত তবে তোর হাত ছিঁড়ে আমি তোর গলা দিয়ে নামিয়ে দিতাম, বেঁচে গেলি এবারের মতো। কিন্তু কাইকে ছেড়ে দিল না জাঙ্কুক। ডান হাত ছেড়ে এবার ওর বাম হাতটা শক্ত করে ধরে পিসমোড়া করে আবারও জোরে মুছড়ে ধরলো। আর সাথে সাথে বাম পাশের হাতের কলার বনে খট করে শব্দ হলো ওর। কাই এবার আগে চাইতো জোরে চিৎকার করে উঠলো। ঘর কেঁপে উঠলো যেন সে চিৎকারে। জেনি হাউমাউ করে এসে জাঙ্কুকের পায়ের কাছে বসে পড়লো। বাবা, ছেড়ে দাও আমার ছেলেকে, ও আর কিছু করবে না আজকের পর থেকে, কোনো বাজে কাজ করবে না, তের কথা মাথাতেও আনবে না ও কোনোদিন, ছেড়ে দাও গো বাবা। বাইরে থেকে তখন জিহো প্রবেশ করলো মেন ডোর দিকে। এখানের এমন অবস্থা দেখে চোখ কপালে উঠলো ওর। জেনির কাকতি মিনতিতে জাঙ্কুক ছেড়ে দিল এবার কাইকে। আর তারপর সোফার পেছনে দাঁড়ানো ভয়ে সাংপুটে হয়ে যাওয়া ইয়ঞ্জনের দিকে আরেকবার তেজব দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক কাইকে ছাড়তেই কাই অতিরিক্ত যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেললো। জেনি হাউমাউ করে কেঁদে উঠলেন। সুবিন তাড়াতাড়ি গিয়ে ধরলো কাইকে। ইয়ঞ্জনে হুড়মুড়িয়ে আসলেন কাইয়ের কাছে। জাঙ্কুক তের দিকে ঘুরে দাঁড়িয়ে সুবিনের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলল, হাত কলার বোন থেকে খুলে গেছে, হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যাবে, মরা কান্না জুড়ে দেওয়ার মতো কিছু হয়নি, আর 15-20 মিনিট পরে জ্ঞান ফিরে আসবে, মেরে ফেলেনি ওকে, আফসোস। তে জাঙ্কুকের দিকে অসহায় চোখে তাকালো একবার। চোখের ভাষায় বোঝালো যে আপনার এইরকম করাটা মোটেও ঠিক হয়নি। আর তার প্রতি উত্তরে জাঙ্কুক তির্যক চোখে মাথা নাড়িয়ে বোঝালো যে সে এখন ওর বিবাহিত স্ত্রী, তাই কাউকে পরোয়া করার মতো কোনো ইস্যু আর বাকি নেই।